ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ এভলিউশন। আজ আমরা এই ভিডিওটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়াচ্ছে এবং আমাকেও অনেকজন জিজ্ঞাসা করেছো, সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে। দেখো, প্রথমেই আসি যে শূন্যপদ কি সত্যি 50,000 হবে? তো দেখো, পর্ষদ সভাপতি কিন্তু এর আগে জানিয়েছিলেন যে আমাদের কাছে কিন্তু 50,000-এরও বেশি শূন্যপদ পড়ে আছে। আর এটা কিন্তু একদম সত্যি। রাজ্যের প্রাইমারি স্কুলগুলোতে এত প্রচুর পরিমাণে ভ্যাকান্সি পড়ে আছে, যদি সরকার চায়, সরকারের সদিচ্ছা থাকে, অবশ্যই 50,000 কেন তারও বেশি পদে নিয়োগ করতে পারে। এইবার পর্ষদ সভাপতি ধরো বলেছে 50,000 ভ্যাকান্সি আছে, কিন্তু পর্ষদ সভাপতি বললেই তো সমস্ত ঘটনাটা হবে না। তারপরেও আরও অর্থমন্ত্রকের অনুমোদন লাগবে। অর্থমন্ত্রক কি বলছে এই বিষয়ে সেটার ওপরেও ডিপেন্ডেবল হতে হবে পর্ষদকে। এইবার দেখো, 2022-এর যে টেট আমরা দিয়েছি, সেই টেটটা কিন্তু আজ পর্যন্ত যত টেট নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, তার মধ্যে সবথেকে স্বচ্ছতম টেট বলা যেতে পারে। এই টেটে কিন্তু কোনো ধরনের কোনো রকম ডুপ্লিসিটি কাজ কিন্তু ঘটেনি। তো এবার পর্ষদ চাইলেই কিন্তু এটা একটা স্বচ্ছ নিয়োগ করে দেখিয়ে দিতে পারে যে দেখুন, পশ্চিমবঙ্গ কিন্তু বিহারের মতোই প্রচুর ভ্যাকান্সিতে নিয়োগ হতে পারে। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে আইনি জটিলতা 2022-এর যে টেট আছে সেখানে কিছু আছে নাকি, এই বিষয়টা অনেকেরই ব্রেনে ঘুরে বেড়াচ্ছে। কারণ তোমরা দেখলে 2017-র আইনি জটিলতার জন্যই কিন্তু আজকে এতদিন ধরে পিছিয়ে গেল এবং যাই হোক সর্বশেষ একটি রেজাল্ট তারা পেল। এবার সেই রকমই 2022-এর কোনো কেস আছে নাকি? তো বন্ধুরা, এটা খুব খুশির এবং আনন্দের সংবাদ যে এখনও পর্যন্ত কিন্তু 2022 স্টেটে এই ধরনের কোনো রকম কেস নেই এবং কেস হওয়ার কিন্তু সম্ভাবনাও খুব কম। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে ইন্টারভিউয়ের জন্য নোটিফিকেশান দিতে কেন দেরি করছে? পর্ষদ তো বলেছিল যে 48 ঘন্টার মধ্যে নোটিফিকেশান দিয়ে দেবো। দেখো, ব্যাপারটা হচ্ছে নোটিফিকেশান দেওয়া কিন্তু এত তাড়াতাড়ি অতটা সহজ ব্যাপার নয়। কারণ নোটিফিকেশান দিতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। ডিপিএসসিগুলো থেকে ভ্যাকান্সি নিতে হয়, পর্ষদকে সেই ভ্যাকান্সির লিস্ট বানাতে হয় এবং সেই লিস্ট অর্থমন্ত্রককে দিতে হয়। অর্থমন্ত্রক সেই লিস্টের অনুমোদন দেয়, তারপরেই কিন্তু কোনো একটা জবের জন্য ভ্যাকান্সি বেরোয়। তো ব্যাপারটা হচ্ছে এগুলো পর্ষদকে আগে করে রাখা উচিত ছিল যখন 2017-র কেসটি চলছিল। কিন্তু যাই হোক, তারা কতদূর কী করে রেখেছে তারাই জানে। আশা করি যে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা পাবে এবং খুশির খবরও খুব তাড়াতাড়ি পাবে। এবার আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যারা 2017 ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু 29 তারিখে যে ফাইনাল হিয়ারিংটি আছে সুপ্রিম কোর্টে, তারপরেই কিন্তু রেজাল্টটা বেরোবে 2-1 দিনের মধ্যেই। আর তারপরেই কিন্তু 2022-এর কিন্তু ইন্টারভিউয়ের জন্য নোটিফিকেশান পাবে। তো অনেকেই আমাকে লিখেছো যে এটা কখনোই সম্ভব নয়, রেজাল্ট অত তাড়াতাড়ি দিতে পারবে না। কিন্তু দেখো, রেজাল্ট তো বেরিয়ে গেল, তাই না? তো সুতরাং তোমরাও নোটিফিকেশানটা পাবে। আশা করি এই মাসের শেষের দিকে, অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিকেই আশা করি তোমাদের একটা খুশির খবর তোমরা পেয়ে যাচ্ছ বলেই ধরে নেওয়া যেতে পারে। এইবার মুখ্য সচিব যে একটা তড়িঘড়ি মিটিং ডেকেছিল, তোমরা সবাই জানো যে পর্ষদের সঙ্গে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে এই দিন 2-3 আগে। তো সেখানে কি কি কথাবার্তা হয়েছে দেখো, আমি যতটুকু শুনেছি কিন্তু পর্ষদের কাছে মুখ্য সচিব এটাই জানতে চেয়েছেন যে কেমন ভ্যাকান্সি আছে, নিয়োগ প্রক্রিয়াতে কোনো জটিলতা আছে নাকি, কতদিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যেতে পারে বা কত ভ্যাকান্সি বের করা যেতে পারে, এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কথা হয়েছে। এবার বাকিটা তো ভেতরের ব্যাপার। দেখো, আমি সবটা জানতে পারিনি বা জানা সম্ভবও হয়নি। পর্ষদ সভাপতির সঙ্গে খুব তাড়াতাড়ি আমাদের কথা হবে।
পর্ষদ সভাপতি কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছেন যে আমাদের সঙ্গে একটা বসে আলাপ আলোচনা করবেন যে কি হবে না হবে। তো ধৈর্য রাখো, ধৈর্যের বাঁধ হারিও না, আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু খুশির খবর পাবে। এইবার ব্যাপারটা হচ্ছে যে যারা সোশ্যাল মিডিয়াতে দেখবে অনেকেই হয়তো লিখছে যে ভোটের আগে যদি নিয়োগ না হয় তাহলে ভোটের পরে আর নিয়োগ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে আবার সেই বিধানসভা ভোটের আগে। দেখো সেটা কি করবে আমরা তো জানি না পর্ষদ, কিন্তু আমাদেরকে কিন্তু ভ্যাকান্সিটা ছিনিয়ে নিতে হবে এবং আমাদেরকে ওই ভোট আছে কি এই আছে আমরা কিন্তু সেই অজুহাতের ওপর নির্ভর করে থাকবো না। ভ্যাকান্সি একবার বেরোলে সেটার ইন্টারভিউ নিতে হবে এবং খুব দ্রুততার সঙ্গে স্বচ্ছভাবে সমস্ত নিয়োগ প্রক্রিয়াটিকে কমপ্লিট করতে হবে, এটা পর্ষদকে কিন্তু আমাদেরকে কথা দিতে হবে। আর এর জন্য প্রয়োজন হচ্ছে তোমরা আন্দোলনে যুক্ত হও। যারা আন্দোলনে আসতে পারছো না বা যেতে পারছো না তারা তাদের সোশ্যাল মিডিয়া থেকেও অন্ততপক্ষে পোস্টগুলি শেয়ার করো যে 50,000 ভ্যাকান্সি দিতেই হবে পর্ষদকে। তোমাদের আশেপাশে যারা আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করো, একটা সিচুয়েশন তৈরি করো যাতে যেভাবে হোক পর্ষদ বা সরকার চাপে পড়ে আমাদের জন্য একটা হিউজ ভ্যাকান্সি বের করতে পারে। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে নেগেটিভ কমেন্ট করার মতো বা বলার মতো তো অনেকেই আছে, কারোর এই ধরনের নেগেটিভ কমেন্টের দিকে মন দিও না, তাতে কী হয় বলো তো, তোমাদের আশাগুলো ভেঙে যাবে। অনেকেই আমাকে কমেন্ট করছো যে দাদা আর পারছি না, ধৈর্যের বাঁধ এবার হারিয়ে যাচ্ছে আমাদের। তো ধৈর্যের বাঁধটা হারিয়ে গেলে হবে না ভাই, ধৈর্যের বাঁধটা হারিয়ে গেলে তোমাদেরই ক্ষতি। ইন্টারভিউ যদি সামনেই ধরো ডেট দিয়ে দেয়, প্রিপারেশন করার মতো সময় পাবে না। তোমরা এইবার লিস্টে দেখেছো খুব ভালো করেই যে 23 পাওয়া ক্যান্ডিডেট, জেনারেল কাস্টের 23 পাওয়া ক্যান্ডিডেটও কিন্তু চাকরি পেয়েছে। তোমরা ইন্টারভিউ লিস্টের ইন্টারভিউ নাম্বার দেখলেই বুঝতে পারবে যে মোটামুটি প্রায় ক্যান্ডিডেটকে 9-10 করে নাম্বার দেওয়া হয়েছে। যাদের নাম্বার 24 পর্যন্ত ছিল অ্যাকাডেমিক স্কোর, তারা 10 পেয়ে পুরো জেনারেল কোটাতে চান্স পেয়েছে। এছাড়াও তো কাট আপ রিলেটেড কত কাট আপ হয়েছে, কীভাবে কাট আপ হয়েছে, জেনারেল কাস্টের ছেলেরা কোথায় কোথায় কীভাবে ঢুকেছে সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি একটি দিয়েছি, তোমরা সেই রিলেটেড ভিডিওটা দেখে নিতে পারো। আশা করি তোমাদের সমস্ত রকম কনফিউশন ক্লিয়ার হবে। আশা করি এই ভিডিওতে আমি তোমাদেরকে সমস্ত ঘটনাকে বিস্তারিতভাবে বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।